আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে বরিশাল বোর্ড 2025 সালের একটি প্রশ্ন, দশম অধ্যায়ের মুদ্রা ব্যাংকিং এর একটি প্রশ্ন, এবং এই এই ধরনের প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে। সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব সেটা আমরা আজকে দেখব। তো এখানে আমাদের বিহিত মুদ্রার পরিমাণ, ব্যাংক সৃষ্ট মুদ্রা, পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, লেনদেনের পরিমাণ দেওয়া আছে। এখান থেকে আমাদের দাম স্তর নির্ণয় করতে বলে সব সময়। আর ঘ নাম্বারে বলে যে মুদ্রার পরিমাণ যদি বাড়ে বা চেঞ্জ হয় তাহলে অর্থের মূল্য কি হবে। এই টাইপ প্রশ্ন সব সময় আসে, এটা একটা কমন প্রশ্ন। তো আমরা দেখি আমরা উত্তর কিভাবে দেব। তো আমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে, বিহিত মুদ্রা কাকে বলে। তো বিহিত মুদ্রা কাকে বলে, এটার ডেফিনেশন হচ্ছে যেসব মুদ্রা আইনগতভাবে স্বীকৃত এবং জনগণ লেনদেনের মাধ্যমে গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। অর্থাৎ যেসব মুদ্রা আইনগতভাবে স্বীকৃত সেটাই হচ্ছে কি বিহিত মুদ্রা। যেমন বাংলাদেশে সরকারি নোট এবং ব্যাংক নোট গুলা হচ্ছে বিহিত মুদ্রা। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি একই, ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের দুইটা ধাপে দিতে হয়, একটা হচ্ছে এক কথায় উত্তর, একটা হচ্ছে ব্যাখ্যা। তো এক কথায় উত্তর আমরা কিভাবে দিতে পারি, এখানে কি একটা এক কথায় উত্তর চাইছি, কিন্তু বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি একই, মানে একই কি না জানতে চাচ্ছে। তাহলে আমরা উত্তর দিতে পারি যে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য এক নয়। এক কথায় উত্তর হলো। এখন কেন এক নয় সেটা আমরা লিখবো, যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এখন কিভাবে মুনাফা অর্জন করে বাণিজ্যিক ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক সমূহ জনসাধারণের কাছ নিকট হতে আমানত সংগ্রহ করে, অর্থাৎ জনগণের কাছ থেকে টাকা জমা রাখে, মানুষের টাকা জমা রাখে এবং ব্যবসায়ীদের সেই টাকা ঋণ প্রদান করে এবং সুদের হারের পার্থক্যের মাধ্যমে মুনাফা অর্জন করে। অর্থাৎ ঋণ যে দেয়, ব্যবসায়ীরা যে ব্যাংক থেকে ঋণ নেয় সেখানে বেশি সুদ ব্যাংক কালেক্ট করে। আর জনগণের কাছ থেকে যে টাকা জমা রাখে জনগণকে, ব্যাংক কম টাকা সুদ দেয়। তাহলে এই যে পার্থক্য, যেমন ধরেন ঋণ দিতেছে 12% সুদে, এবং জনগণ যে তার সেই ব্যাংকে টাকা রাখছে তাকে দিচ্ছে 5%, তাহলে এই 7%-এর পার্থক্য সেটা ব্যাংকের লাভ। তো ব্যাংক হচ্ছে জনগণের টাকা দিয়ে ব্যবসা করে, আমরা আমরা জনগণ যে টাকা দেই সেই টাকাই ব্যবসায়ীদের লোন দেয়। তো আমাদেরকে সে কম টাকা ফেরত দেয় আর ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা রিটার্ন নেয়। তো অপরদিকে এইভাবে এটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে এটা, এইভাবে তারা মুনাফা করে। এই জন্য দেখবেন যে রাজনৈতিক ব্যক্তিরা আহ ক্ষমতায় যাওয়ার পরে একটা ব্যাংক খোলার চেষ্টা করে, কারণ এখানে নিজেদের টাকায় ব্যবসা করতে হয় না, জনগণের টাকা দিয়ে ব্যবসা করা যায় এবং সুযোগ পেলে জনগণের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া যায়। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো কি, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, মুদ্রানীতি প্রণয়ন করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন, সামরিক জনকল্যাণ নিশ্চিত করা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের কাজ মুনাফা মুনাফা অর্জন না, জনকল্যাণ নিশ্চিত। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপক হতে গ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দাম স্তর নির্ণয় করো। তাহলে এটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি? তো আমরা এখানে আমি সবসময় বলি যে যে কোনো প্রশ্ন একটা এক কথায় উত্তর দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে এক কথায় উত্তর ওইভাবে না দিলেও হবে, কারণ এটা ম্যাথমেটিক্যাল টার্ম। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলা যদি থাকে ওইগুলোতে আমরা এক কথায় উত্তর না দিলেও চলবে। তো এই ক্ষেত্রে এক কথায় উত্তর বলতে গেলে আমরা দিয়েছি আসলে, যে ফিশারের বিনিময় সমীকরণটা আমরা লিখে ফেলছি। ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে তো আমাদেরকে বার করতে বলছে, আমরা হচ্ছে প্রথমে ফিশারের বিনিময় সমীকরণটা লিখলাম। পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। তো আমাদের বার করতে বলছে দাম স্তর, অর্থাৎ পি এর মান, সেহেতু আমরা টি কে ডান দিকে নিয়ে গেছি, শুধু পি কে বাম দিকে রাখলাম। তো টি ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, এটা আমরা পাইলাম। তারপর আমরা লিখলাম দেওয়া আছে, যেগুলো আমাদের দেওয়া আছে ইনফরমেশন সেটা লিখলাম, যে বিহিত মুদ্রা 500, ব্যাংক সৃষ্ট মুদ্রা 250, বিহিত মুদ্রার প্রচলন গতি 10, আর ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি 5, আর লেনদেনের পরিমাণ 625। এখন সুতরাং দাম স্তর সমান, তো আমরা এটা বের করলাম ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে, যে পি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এখন শুধু আমরা মান বসাবো, এম এর মান 500, ভি এর মান 10, এম প্রাইম এর মান 250, ভি এর মান 5, আর টি এর মান 650। ক্যালকুলেশন, 500 কে 10 দ্বারা গুণ দিলে 5000, আর 250 কে 5 দ্বারা গুণ দিলে 1250। তো এই দুইটা যোগ দিলে 6250 ভাগ 625 সমান হচ্ছে 10। সুতরাং দৃষ্টির দাম স্তর 10। শেষ হয়ে গেছে, আমরা 3 নাম্বার পেয়ে যাব এখানে। এখানে 3 নাম্বার পেয়ে যাব, এখানে 2 নাম্বার পেয়ে যাব,
আর এখানে 1 নাম্বার পেয়ে যাব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বারে কি বলছে যে এম সমান 1,000 এবং এম প্রাইম সমান 500 হলে পরিবর্তিত দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অর্থাৎ এম দেওয়া ছিল 500, এম হয়ে যাবে 1,000, এম প্রাইম দেওয়া ছিল 250, হয়ে যাবে 500। তাহলে কি বলছে, নতুন দাম স্তর কত হবে এবং নতুন দাম স্তরের সাপেক্ষে আমাদের কি করতে হবে, অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক চিত্রে এঁকে দেখাতে হবে। তো আমরা এটা উত্তর দেই। তো এখানে আমাদেরকে দাম স্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কিন্তু নির্ণয় করতে বলছে। দেখেন, দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এইটা আমরা আসলে জানি যে দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক থাকে বিপরীত, বিপরীত সম্পর্ক বিদ্যমান, সেটা আমরা এক কথায় লিখে ফেললাম। অর্থাৎ দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কি হয়, কমে যায়। আচ্ছা, তারপরে আমরা কি করলাম যে অর্থের মূল্যের সূত্রটা লিখলাম। অর্থের মূল্য, ভ্যালু অফ মানি সমান 1/p। তাহলে আমরা যে আগে বর্তমান এই উদ্দীপকে যে ইনফরমেশন দেওয়া ছিল ওই অনুযায়ী দাম স্তর ছিল 10, তাহলে দাম স্তর 10 হলে আমরা অর্থের মূল্য কত হয় সেটা বের করি। অর্থের মূল্য 1/10 সমান 0.1। এখন আমরা কি করব, এই যে ঘ নাম্বার প্রশ্ন বলছে এম এবং এম প্রাইমের মান চেঞ্জ হইলে, তো আমরা এখন লিখবো যে বিহিত মুদ্রা যদি 1,000 হয় এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা যদি 500 হয় তাহলে পরিবর্তিত দাম স্তর নির্ণয় করব। তাহলে নতুন করে আবার কি করতে হবে, দাম স্তর নির্ণয় করতে হবে। এখন মানগুলা এম এর জায়গায় 500 না 1,000 লিখবো, এম প্রাইম 250 এর জায়গায় 500 লিখবো। ঘ নাম্বার প্রশ্ন আমাকে যা বলা দিয়েছে। তো 1,000 কে 10 দ্বারা গুণ দিলে 10,000, 500 কে 5 দ্বারা গুণ দিলে 2,500, তো 12,500 ভাগ 625, আনসার হয় 20। তাহলে বর্তমানে দাম স্তর হচ্ছে 20। তো দাম স্তর যদি 20 হয় তাহলে অর্থের মূল্য কত হবে, অর্থের মূল্য হবে 1/p। তাহলে 1/20, পি এর মান 20 বের হয়েছে, তাহলে অর্থের মূল্য হচ্ছে 0.05। তাহলে আমরা দেখলাম আগে দাম স্তর 10 থাকা অবস্থায় অর্থের মূল্য ছিল 0.1 এবং দাম স্তর 20 হওয়াতে অর্থের মূল্য হয়েছে 0.05। তাহলে এটা আমরা আমরা যেহেতু চিত্র আঁকবো, চিত্র আঁকার জন্য আমাদের উচিত চিত্র আগে একটা সূচি তৈরি করা। তো আমরা এখানে সূচিটা তৈরি করলাম যে দাম স্তর আর অর্থের মূল্য। দাম স্তর 10 অবস্থায় অর্থের মূল্য 0.1, দাম স্তর 20 হইলে অর্থের মূল্য 0.05। এটা না লিখলেও হবে, সরাসরি চিত্র এঁকে ফেললেও হবে, কিন্তু চিত্র আঁকার আগে আমাদের এরকম একটা সূচি তৈরি করে দেখানো ভালো। তো দাম স্তর এবং অর্থের মূল্যের চিত্র অঙ্কন করি। তো আমরা চিত্র অঙ্কন করলাম। স্বাধীন চলক হচ্ছে দাম স্তর, পি হচ্ছে ভূমি অক্ষে, আর অধীন চলক হচ্ছে অর্থের মূল্য, সেটা হচ্ছে লম্ব অক্ষে। তো 10 এবং 20 দ্বিগুণ হয়েছে, তাহলে সমান দূরত্বে দুইটা নিলাম। এখানে হচ্ছে 0.5 এবং 1, এটার দ্বিগুণ এটা, অর্থাৎ সমান দূরত্বে দুইটা বিন্দু নিলাম। এখন হচ্ছে এই যে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু। দাম স্তর যখন 10 তখন অর্থের মূল্য 0.1 এইখানে, দাম স্তর যখন 20 তখন অর্থের মূল্য 0.05 এখানে। ঠিক আছে, এই যে এই আর এই। এখন আমরা কিন্তু এটা স্কেল দিয়ে টান দেই নাই আমি। কেন স্কেল দিয়ে টান দেই নাই, এটা হচ্ছে হাইপারবোলা হয়। মানে অর্থের মূল্যের যে রেখাটা, এটা আমি খুব বেশি কি হয় না, এটা আসলে আমরা যদি আরো ভ্যালু নিতাম তো এটা কনভেক্স হয়, এরকম হয় রেখা। এটা হচ্ছে হাইপারবোলার আকৃতি এরকম হয়। তো এই জন্য আমরা যখন চিত্র আঁকবো স্কেল দিয়ে সোজা টান না দিয়ে কিছুটা এই যে বক্ররেখা আঁকার চেষ্টা করব, কনভেক্স রেখা রেখা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, তো ওইটা এ, বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমরা অনেক সময় ভুল করি, সোজা টান দিয়ে দিই। সোজা টান দিয়ে দিলে খুব বেশি অসুবিধা হবে না, বাট নিয়ম হচ্ছে এটা একটু হাইপারবোলা অনুযায়ী আঁকা। তাহলে এখানে আমরা কি দেখতেছি, আমরা একটু ব্যাখ্যা দিই যে এখানে চিত্রে দেখা যাচ্ছে অর্থের মূল্য রেখা কি হইতেছে বাম থেকে ডানে নিম্নগামী, অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের মূল্য হ্রাস পায়। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, সেটা আমরা লিখলাম। অর্থাৎ নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। তো এখানে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কারণ আমরা অনেক কাজ করছি। আমরা দাম স্তর বের করছি, আবার অর্থের মূল্য বের করছি, আবার তারপর আবার চিত্র আঁকছি। তো এইগুলাতে আমাদের অনেক সময় যাবে, আমাদের ব্যাখ্যা এতটুকু লিখলেই যথেষ্ট। যে আলটিমেটলি এই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী, অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের মূল্য কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে লিখতে পারি আমরা এখানে 10-এ 10 পাবো। আমাদেরকে কেউ নাম্বার কম দেওয়ার সুযোগ থাকবে না। তো আমরা আশা করি আপনারা সবাই এইভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন।
তো সবাইকে শুভকামনা রাখি, আজকের ক্লাস এখানেই শেষ।